বেয়াই, আমার মেয়ে আমার মেয়ে শ্যামার কোনো খোঁজ পেয়েছেন? আবার এসে হাজির হয়েছে, অসহ্যকর। না তো, এখনো তো কিছুই খবর পাইনি। আমার মেয়ে, বেয়াই, আমার মেয়েটা কোথায় গেল? ও তো এতদিন আমায় না দেখে থাকতে পারে না। তা সে তো তুমি আর তোমার মেয়েই বলতে পারবে। তবে সে এখানে আসেনি, তার খবর পেলে তোমাকে নিশ্চয়ই জানাবো। আমার কিছু কাজ আছে, উঠলাম, বুঝলেন? কিন্তু বেয়াই, একটু শুনুন না, বেয়াই, একটু শুনুন না বেয়াই। আরে করো কি? জমিদার মশাইকে এইভাবে কেউ বিরক্ত করে? উনি কত ব্যস্ত জানো? আমি বিরক্ত করিনি, কিন্তু আমার মেয়েটার কোনো খোঁজ পাইনি। আরে তোমার মেয়ে এখানে নেই। রোজ রোজ এখানে জিজ্ঞেস করলে কি আর মেয়ে ফিরে আসবে? জমিদার বাবু ভালো বলে কিছু বলেন না, তাই বলে প্রত্যেক দিন কেউ এইভাবে বিরক্ত করে? যাও এবার, যাও 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 যাও। পুরোহিত মশাই, আপনি তো আমার মেয়ের বিয়ে ঠিক করেছিলেন। আপনি বলুন না, আমার মেয়েটা কোথায় গেল? আবার আবার শুরু করলে? এই চলো বলছি, চলো। আরে করছিস কি? ছাড় ওকে। আহা, বেচারা মেয়ের শোকে কেমন করছে। আর তুই, ওহে খগেন, শ্যামা কি শুধু তোমার মেয়ে ছিল নাকি? ও তো আমার মেয়ের মতোই। পুরোহিত মশাই, আপনি বলুন না, আমার মেয়েটা কোথায়? দেখো খগেন, এই প্রশ্নের উত্তর যে আমাদের কারোর হাতেই নেই, কিন্তু চিন্তা করো না, তার কোনো রকম খোঁজ পেলে আমি নিজে তোমাকে খবর দেব। তোমাকে কষ্ট করে আসতে হবে না, কেমন? কোথায় তুই মা গেলি চলে? জমিদার বাবু, আপনার ছেলের মাঙ্গলিক দোষ তো না হয় কাটলো, কিন্তু এই খ্যাপাটা তো দেখছি আমাদের পিছু ছাড়বে না। তা কি করা যায় বলুন তো? কে? ওই শ্যামার বাবার কথা বলছো? ওর আবার কি করব? ওকে নিয়ে ভাববার মতন ফালতু সময় আমার কাছে নেই। হ্যাঁ, এই খেওয়াটা বারবার আস্তে আস্তে একদিন নিজেই ক্লান্ত হয়ে আসা ছেড়ে দেবে। না 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 না, ওটাই তো সমস্যা। ওই খ্যাপাটা বারবার আসছে বলেই তো লোকজনের মনে শ্যামার কথাটা ফিরে ফিরে আসছে। হাজার হোক, সে তো জমিদার বাড়ির বউ। কথাটা তুমি ভুল বলনি, কিন্তু ওই পাগলটার কথার কি কোনো মূল্য আছে নাকি? আমার তো মনে হয় না ওর জন্য আমাদের কোনো সমস্যা হতে পারে বলে। আজ হচ্ছে না, কিন্তু কালকেও যে হবে না তার কোনো নিশ্চয়তা রয়েছে কি জমিদার মশাই? আমি তো বলি, আপনি আমাদের আদেশ দিন, ওই পাগলাটার একটা ব্যবস্থা করি। দেখো, এসবের জন্য আমার আদেশের কোনো প্রয়োজন নেই পুরোহিত। যেটা মনে হয় করো, আমার আপত্তি নেই। রাতিয়াল, তবে আর দেরি করে লাভ নেই। শুভস্র শীঘ্রম। কাল অমাবস্যার রাতের অন্ধকারই কাজটা সেরে ফেলতে হবে। নগদ পুরস্কার জিতুন। আগে আমি ভেতরে গিয়ে কাজ শেষ করব, তারপর তোমাকে ডাকলে এসে লাশটাকে অন্য কোথাও নিয়ে যাবে। বেশ, ঠিক আছে কর্তা। রাত তখন প্রায় 1টা। গ্রামের শেষ প্রান্তের জরাজীর্ণ কুঁড়ে ঘরটার মধ্যে টিম টিম করে একটা প্রদীপ জ্বলছে, আর সেই আলোতে বসেই খগেন কী সব যেন বিড়বিড় করছে, আর হাত দুটোকে মুখের মধ্যে বুলিয়ে নিচ্ছে। শ্যামা, কোথায় গেলি মা? তোর এই বুড়ো বাপটার কথা একবারও মনে পড়ে না? আমায় তো নিয়ে যেতে পারতিস মা। খগেন, এই খগেন। কথা আপনি আমার শ্যামার খোঁজ পেয়েছেন? হ্যাঁ, খোঁজ পেয়েছেন তাই না? ওই জন্য তো এখানে এসছেন, বলুন। হ্যাঁ খগেন, তোমার মেয়ের খবর পেয়েছি। সেও তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে গেছে, তাই ভাবলাম তোমাকে একবার তার কাছে নিয়েই যাই। নিয়ে যাবেন? চলুন নিয়ে চলুন পুরোহিত মশাই, নিয়ে চলুন। মেয়েটারে কতদিন দেখিনি। সে কেমন আছে? সে ঠিক আছে তো?
সেটা না হয় নিজেই জিজ্ঞেস করে নিও। বাঁচাও, বাঁচাও। কি এ কি ভয়ানক কাণ্ড! পরিষ্কার আকাশে কোথাও কোনো ঝড়ের চিহ্ন নেই, এদিকে ঘরের মধ্যে। বাঁচাও, 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 বাঁচাও। না না না, আর এক মুহূর্ত নয়, আমাকে এক্ষুনি পালাতে হবে, এক্ষুনি। কে কে কে? বিজয়, আমি রে। কি হয়েছে, এত ঘাবড়ে আছিস কেন? ও প্রতাপ, আমি আমি আসলে, আরে ও কিছু না, তোকে দেখে যে কি স্বস্তি লাগছে। বাড়ি বাবা, এমন কি হলো যে তুই এইভাবে বলছিস? বরং আমি তো ভেবেছিলাম তুই বুঝি মহেন্দ্র আর নীলার বিয়ের বিষয়ে কথা বলার জন্য আমায় ডেকেছিস। আরে সেসব তো ঠিক আছে প্রতাপ, কিন্তু গত পরশু যা ঘটনা ঘটেছে আমার কিন্তু সেটা মোটেই স্বাভাবিক বলে মনে হচ্ছে না। কেন, কি হয়েছে? আরে আমাদের পুরোহিত মশাই গত পরশু মারা গেছে। যদিও মারা গেছে বললে ভুল হবে, বলা উচিত ওকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে? কিন্তু কে করেছে? আমি যে কিছুই বুঝতে পারছি না, দয়া করে স্পষ্ট করে বলবি। বেশ কিছুদিন ধরেই শ্যামার বাবা তার মেয়ের খোঁজে বারবার আমাদের এখানে আসছিল। এ কি করে সম্ভব? আর তুই এসব জানলি কি করে? আরে আমার লাঠিয়াল তার সঙ্গে গেছিল, সে নিজের চোখে সবটা দেখেছে আর প্রাণ ভয়ে পালিয়ে এসে আমাকে জানিয়েছে। তাছাড়া কিছুদিন ধরে আমি ওই বাড়িতে বেশ কিছু অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করেছি। এই দেখ, এই দেখ। তার মানে তুই বলতে চাইছিস শ্যামা? কিন্তু সেটা কি করে সম্ভব হতে পারে? না না, এই বিষয়টিকে অগ্রাহ্য করলে চলবে না। আজ বাদে কাল আমার মেয়েটার বিয়ে হলে যদি এমন কিছু একটা ঘটে যায়, না না, একেবারেই না। কিন্তু আমাদের কি করা উচিত? আমাদের এখনই রামেশ্বর তান্ত্রিকের কাছে যেতে হবে। তিনি আমাদের বংশের অনেক প্রবীণ তান্ত্রিক। তার কাছে সবটা খুলে বললে তিনি নিশ্চয়ই এর কোনো বিধান দিতে পারবেন। ঠিক আছে, তাহলে আর দেরি নয়, আমরা আজকের বিকেলেই সেখানে যাবো। চল চল। প্রণাম বাবা, এক অদ্ভুত সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। সমস্যায় না পড়লে কেউ যে আমার কাছেই আসে না, সেটা যে আমি জানি। প্রণাম বাবা, আমি লক্ষণপুরের জমিদার বিজয় সিংহ। আমি প্রতাপের কাছের বন্ধু। হ্যাঁ বাবা, বড়ই আশা করে আমরা আপনার কাছে এসেছি। আমাদের এই বিপদের দিনে আপনাকে রক্ষা করতেই হবে। আচ্ছা, বেশ বেশ, আমি কথা দিলাম আমার যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু তার আগে সমস্যাটা কি সেটা তো শুনি। সমস্যার কথা শুনতে গেলে যে সবকিছু গোড়া থেকে বলতে হবে। হ্যাঁ, তো শুনি, আমায় সবটা খুলে বলো। বাবা, আমি আর বিজয় ছোটবেলার বন্ধু। আমাদের পিতারাও ছিলেন বাল্যকালের বন্ধু। সেই সূত্রেই আমাদের বন্ধুত্ব এতটাই নিবিড় হয়ে ওঠে যে বিয়ের পরে যখন আমার একটি মেয়ে হয় আর বিজয়ের ছেলে হয়, তখন আমরা ঠিক করি আমাদের বন্ধুত্বকে আমরা সম্পর্কে রূপান্তরিত করব। থাক থাক মা, সুখী হও। নীলামা, ভেতরে গিয়ে চাকরদের বলে দাও তো কাকাবাবুর জন্য যেন দুপুরের খাবারের ব্যবস্থা করে। আজকে তাকে না খাইয়ে ছাড়বো না। আরে না না, আমি এক্ষুনি চলে যাব। মোটেই না কাকাবাবু, আজকে আপনাকে দুপুরের খাবার খেয়ে তবেই যেতে দেব। আপনারা গল্প করুন, আমি বলে দিচ্ছি। কিরে, আমার মেয়েকে কেমন দেখলি বল? পছন্দ হয়েছে তো? সাক্ষাৎ মা লক্ষ্মী রে। আমার মহেন্দ্রর জন্য
আমি ঠিক এমনই একটা মেয়ে চাইছিলাম। তবে দেখ, আমিও তোর হাতে মেয়েটাকে তুলে দিয়ে নিশ্চিন্ত হতে পারবো। মহেন্দ্রর মতো ছেলে পাওয়া সত্যিই দুষ্কর। তাহলে আর শুভ কাজে দেরি করে কি লাভ? আমি বরং আগামীকাল আমার পুরোহিতকে দুজনে কুষ্টি দেখাই, সেই যা বলার বলবে। পরদিন বিজয়ের বাড়িতেই আমরা নীলা আর মহেন্দ্রর কুষ্ঠি পুরোহিতকে দেখাতেই এই বিয়ে অসম্ভব জমিদার বাবু, এই বিয়ে হলে যে অনর্থ হবে। তার মানে কি বলছো কি পুরোহিত, কি হয়েছে? জমিদার বাবু, ছোট বাবুর কুষ্টিতে মাঙ্গলিক যোগ রয়েছে, অর্থাৎ অর্থাৎ বিয়ের 1 মাসের মধ্যেই তার প্রথম স্ত্রীর মৃত্যু অবধারিত। কি কি বলছো তুমি? মহেন্দ্র মাঙ্গলিক? বিজয়, তুই তো আমাকে কখনো এই কথা বলিসনি। আরে বিশ্বাস কর, আমি নিজেও এখন জানতে পেরেছি। এত বছরে কখনো এই নিয়ে ভাবার প্রয়োজনই পড়েনি। হায় 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 হায়, এবার কি হবে? কি আবার হবে? এই বিয়ে হবে না আবার কি? আমি জেনে শুনে নিজের মেয়েকে তো আর মৃত্যুর মুখে ফেলে দিতে পারি না। কিন্তু প্রতাপ, এ যে আমাদের বহুদিনের স্বপ্ন। আর তাছাড়া আমি তো নীলাকে নিজের পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছি। এতে আমি কি করব বিজয়? তাছাড়া তুই কি নিজে জেনে বুঝে নিজের মেয়ের বিয়ে এমন একটা ছেলের সাথে দিতে পারতিস যার সাথে বিয়ের পরেই? না 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 না, কখনোই না। নীলা আমার প্রাণ। কিন্তু কিন্তু এইসব তো মিথ্যেও হতে পারে প্রতাপ। কেবল একটা সম্ভাবনার উপরে ভিত্তি করে তুই এই সম্পর্ক ভেঙে দিবি? হ্যাঁ দেব, কারণ এই সম্ভাবনা সত্যি হলে আমি বাঁচতে পারবো না বিজয়, কখনো না। দেখুন, আপনারা শান্ত হন। ছোটবাবুর মাঙ্গলিক দোষ রয়েছে, তার প্রথম স্ত্রীর মৃত্যু অবধারিত, কিন্তু তার মানে তো এই নয় যে তার প্রথম স্ত্রী কুমারী নীলাই হবে। তার মানে কি আবল তাবল বকছো কি পুরোহিত? একটু ভেবে দেখুন জমিদার বাবু, আমি যেই উপায়ের কথা বলবো এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। কি উপায় বলো শুনি। জমিদার বাবু, কুমার মহেন্দ্র জমিদার পুত্র, তাকে বিয়ে করার জন্য পাত্রীর অভাব হবে না। আর এই লক্ষণপুরে গরিব ঘরের মেয়ের তো অভাব নেই। আমরা যদি কোনো গরিবের মেয়ের সাথে ছোটবাবুর বিয়ে দিয়ে দিই তাহলে বিয়ের 1 মাসের মধ্যে সে মারা যাবে, আর তার সাথে সাথেই মহেন্দ্রর মাঙ্গলিক দোষও কেটে যাবে, আর তারপরেই আমি নীলার সঙ্গে তার বিয়ে দিতে পারবো। আর সেই মেয়ে যদি না মরে তখন? তখনও আমি নীলাকে পুত্রবধূ করবো প্রতাপ, না হয় মহেন্দ্র 2 স্ত্রী থাকবে। না 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 না, কখনো না। আমার নীলা কারোর দ্বিতীয় স্ত্রী হয়ে থাকবে না। আরে আপনারা বৃথাই ভাবছেন, ওই মেয়ের মৃত্যু অনিবার্য, আর তাও 1 মাসের মধ্যে। আপনারা নিশ্চিন্তে থাকুন, এবার আপনাদের আদেশ পেলে আমি পাত্রীর সন্ধান করব। অবশ্যই করো পুরোহিত, আর এই নাও আমার তরফ থেকে অগ্রিম পুরস্কার। তাহলে আমাদের বন্ধুত্ব সত্যি অক্ষুণ্ণ রইল প্রতাপ। এবার চল, অনেক আয়োজন করতে হবে। এরপরেই পুরোহিত লক্ষণপুরের এক অতি গরিব ঘরের মেয়ে শ্যামাকে খুঁজে বের করল। স্বাভাবিকভাবেই শ্যামার বাবা এই প্রস্তাব শুনে যেন হাতে চাঁদ পেল। সে আনন্দে আত্মহারা হয়ে যত তাড়াতাড়ি সম্ভব মেয়ের বিয়ে দিয়ে দিল। আমরা দুজন মুচকি হাসলাম। বাবা, আপনার জন্য চা এনেছি। চাকররা বলল আপনি চায়ে 2 চামচ চিনি খান। আমি বলেছি তোমাকে চা বানাতে, শুধু শুধু আগ বাড়িয়ে আমাকে খুশি করতে চাইছো তুমি? না না বাবা, আসলে আমি ভাবলাম। আর তুমি আমাকে বাবা বলে ডাকছো কোন অধিকারে? আমি লক্ষণপুরের জমিদার, আমাকে জমিদার বাবু বলেই সম্বোধন করবে। আমার ছেলের সাথে বিয়ে হয়েছে বলে কি নিজেকে কেউ কেটে ভাবছো তুমি? কিন্তু বাবা, মানে জমিদার বাবু, আপনি তো আমার শ্বশুর মশাই। চুপ! আমার মুখে মুখে কথা। যাও এখান থেকে, যাও। এইসব আদিক খেতে যেন আর না দেখি। যেমন আছো তেমন থাকো। বিয়ের 1 সপ্তাহ হলো, এখনো 23 দিন এই অশিক্ষিত ছোট লোকের মেয়েটাকে সহ্য করতে হবে। কোথায় আমার নীলামা আর কোথায় এই অশিক্ষিত বর্বরটা? এইভাবেই লাঞ্ছনা গঞ্জনা আর কটু কথা শুনেই শ্বশুর বাড়িতে শ্যামার দিন কাটতে লাগলো। এদিকে আমি আর বিজয় কেবল দিন গুনতাম যে কবে একটা মাস কাটবে
আর শ্যামার মৃত্যুর খবর শুনবো। কিন্তু দেখতে দেখতে একটা মাস কেটে গেল, কিন্তু শ্যামা মরল না। যখন প্রায় 2 মাস হতে যায়, তখন একদিন আমি আর নিজের রাগ নিয়ন্ত্রণে না রাখতে পেরে বিজয়ের কাছে গিয়ে হাজির হলাম। এই তোর 1 মাস বিজয়। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। ওই মেয়ে মরা তো দূর, দিব্যি সংসার করছে। আর আর তোর ছেলে তো বউয়ের প্রশংসায় পঞ্চমুখ। দেখ প্রতাপ, তুই একটু শান্ত হ। বিশ্বাস কর, আমারও অবস্থা তোরই মতন। আর পুরোহিত এইসব একদম তোমার জন্য হয়েছে। এই তোমার গণনা, এই তোমার বিচার। জমিদার বাবু, বিশ্বাস করুন, আমার গণনা একটুও ভুল ছিল না। বিয়ের 1 মাসের মধ্যেই এই মেয়ে মৃত্যু হওয়ার কথা, কিন্তু আর কিছুদিনের মধ্যেই সে মহেন্দ্র সন্তানের জন্ম দেবে। আর আমার মেয়েটা, আরে আরে তোর ছেলের সাথে বিয়ের আশায় আমি মেয়েটাকে আইবুড়ো করে বসিয়ে রেখেছি রে। এখন তো দেখছি মস্ত বড় ভুল করেছি। প্রতাপ, তুই এতটা উতলা হোস না। ওই ছোট লোকের মেয়েটাকে আমি কোনোদিনই নিজের পুত্রবধূ বলে মানিনি, আর না মানবো কোনোদিন। এই বাড়ির যোগ্য বৌমা কেউ যদি হয়, তবে সেটা নীলা। আরে সেটা তো মুখে বললেই হয় না বিজয়। আমরা সমাজে বাস করি, আর সকলের চোখে ওই লক্ষণপুরের জমিদারের পুত্রবধূ ওই অশিক্ষিত ছোট লোক মেয়ে শ্যামা। ও থাকতে আমার মেয়ে কখনোই তার যোগ্য স্থান পাবে না। আর যদি ওই মেয়েটা না থাকে, তাহলে না থাকে মানে? পুরোহিত, কি বলছো? পরিষ্কার করে বলবে কি? এই বিয়ে যখন আমার কথাতে হয়েছে, তখন এই সমস্যার সমাধান আমিই করব। শ্যামাকে মেরে ফেলতে হবে জমিদার বাবু, মেরে ফেলতে হবে। কিন্তু কোনো কিন্তু নয় বিজয়। পুরোহিত তো ঠিকই বলছে। ওই মেয়ের মৃত্যু অবধারিত। আজ নয় কাল ওকে মরতেই হতো। ও মরলে তবে তো আমার মেয়েটা সংসার করতে পারবে। আর তাছাড়া এর ফলে আমার ছেলেটারও মাঙ্গলিক দোষ কেটে যাবে। আর ওর বাঁচা মরাতে কার কি বা আসে যায়? এক গরিব বাপের মেয়ে কেউ খোঁজ খবর করবে না। হ্যাঁ জমিদার বাবু, তাহলে আমি যেমনটা বলছি আপনি তেমনটাই করবেন। নিশ্চিন্ত থাকুন, এইবার আর কোনো ভুল হবে না। বোমা, বাবা, মানে জমিদার বাবু, আপনি এখানে? আমায় ডেকে নিলেই তো পারতেন। না মা, আমি নিজেই তোমার কাছে এলাম। বলছি, মহেন্দ্র তো গতকাল কিছু কাজে গঞ্জে গেছে, তুমি একা ঘরে আছো। তাই ভাবলাম আজকে তোমায় নিয়ে তারা সাধিকার কাছে যাব। তারা সাধিকা? তিনি কে? তিনি এক ত্রিকালদর্শী সাধিকা মা। আমি তার কাছে তোমার ভাগ্য গণনা করতে চাই। আজকে বিকেলে আমরা সেখানে যাব। আর শোনো, এই বিষয়ে কাউকে কিছু বলার দরকার নেই। হ্যাঁ, আপনি আমায় নিয়ে যাবেন বাবা? ঠিক আছে, আমি তৈরি হয়ে থাকবো। সেদিন বিকেলেই বিজয় শ্যামাকে নিয়ে লক্ষণপুরের জঙ্গলের দিকে চলল। শ্যামা নির্ভাবনায় বিজয়ের সাথে সেখানে পৌঁছে যখন দেখল সেখানে জঙ্গল ছাড়া আর কোনো কিছুই নেই, তখন সে একটু ভয় পেয়ে বলল, বাবা, আপনি তো বলেছিলেন জঙ্গলের মধ্যেই সেই সাধিকার কুটির, কিন্তু এখানে তো এখানে সেসব কিছুই নেই শ্যামা। কিন্তু এখানে যেটা রয়েছে সেটা হয়তো তুমি আশাই করোনি। সত্যি বলতে কি, আমাকে ক্ষমা করে দিও। আমাকেও ক্ষমা করে দিও শ্যামা। যদিও ক্ষমা না করলে এমন কিছুই যায় আসবে না। হ্যাঁ কাকা বাবু, আপনি আর পুরোহিত মশাই, আপনিও এখানে? আর আপনারা কিসের জন্য ক্ষমা চাইছেন? তোমাকে হত্যা করার জন্য শ্যামা। হ্যাঁ, কি বলছেন কি আপনি? আপনি নিজেই তো আমার বিয়ে ঠিক করেছিলেন। সে সবই এক চক্রান্তের অংশ ছিল শ্যামা। দেখো, তুমি তো নিজেও জানো তুমি কোনো দিক থেকেই আমার ছেলের যোগ্য নও। নেহাত মহেন্দ্রের মাঙ্গলিক দোষ কাটানোর ছিল, তাই। নইলে তোমার মতো মেয়ে ওই মহেন্দ্রের দাসী হওয়ারও যোগ্য নয়। ওর যোগ্য কেবল আমার মেয়ে নীলা। পুরোহিত গণনা করেছিল বিয়ের 1 মাসের মধ্যেই তোমার মৃত্যু হবে, কিন্তু সেটা যখন হলো না, তখন তো বাধ্য হয়ে আমাদেরকেই সেই কাজ সম্পূর্ণ করতে হবে। না না না, আমি আপনাদের কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার তো কোনো প্রশ্নই নেই শ্যামা। আরো জোরে টেনে ধরো। আমার মেয়ের জায়গা নিবি তুই? বিজয়,
বিজয়, তুই ওর পাটা চেপে ধর। পুরোহিত, দড়িটা কষে ধরো, যেন বাঁচতে না পারে। শেষ। আপনাদের পথের কাঁটা চিরকালের জন্য সরে গেল জমিদার বাবু। এবারে বাড়িতে গিয়ে ওর জিনিসপত্রগুলো সরিয়ে ফেলবেন, যাতে ছোটবাবু জিজ্ঞেস করলে বলবেন শ্যামা অন্য ছেলের সঙ্গে বেরিয়ে পালিয়ে গেছে। সত্যি পুরোহিত, তোমার বুদ্ধি আছে বলতে হবে। আর সে ঠিক। সবই তো পরিকল্পনা অনুযায়ী চলছিল, কিন্তু ওই শ্যামার বাবা প্রতিদিন এসে মেয়ের খোঁজ করত। যা হবার তা তো হয়েই গেছে বাবা। এবারে আপনি কিছু একটা ব্যবস্থা করুন যাতে এই বিপদ কেটে যায় আর মহেন্দ্রর সাথে নীলার বিয়েটা হয়ে যায়। তোমাদের কি মনে হয় এই সব যদি নীলা আর মহেন্দ্র জানতে পারে তারা এই বিয়ে করতে রাজি হবে? আমরা এই বিষয়ে ওদেরকে জানাবোই না বাবা। তাছাড়া এইসব তো আমরা ওদের জন্যই করেছি। না, কখনো না। এইসব তোমরা নিজেদের মিথ্যে দম্ভের জন্য করেছো। মহেন্দ্র, তুই এখানে? কিন্তু কিভাবে? আমি ওদের এখানে ডেকেছি। যেই শ্যামাকে তোমরা নৃশংসভাবে হত্যা করেছো সে আমার ভাইজি ছিল। হ্যাঁ, ভাইজি। মৃত্যুর পর থেকে প্রতিনিয়ত সে আমার কাছে ছুটে এসেছে বিচারের আশায়, মুক্তির আশায়। কি? এটা আপনি কি বলছেন বাবা? শ্যামা? শ্যামা আমায় সবটা জানিয়েছিল, আর আমি জানিয়েছিলাম মহেন্দ্র নীলাকে, কিন্তু তারা বিশ্বাস করেনি। আর যখন ওই ভণ্ড পুরোহিত খগেনকে মারতে গেছিল তখন শ্যামাই তার বাবার প্রাণ বাঁচিয়েছিল। আমি জানতাম জমিদার তুমি আমার কাছেই ছুটে আসবে এই বিপদ থেকে উদ্ধার পেতে, তাই আমি নীলা আর মহেন্দ্রকে আগেই ডেকে পাঠিয়েছিলাম। তুমি আমার বিয়ের জন্য একটা নিরপরাধ মেয়ের প্রাণ কেড়ে নিলে বাবা। ছি 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 ছি, আমার ঘেন্না হচ্ছে এটা ভেবে যে তুমি আমার বাবা। আমি শ্যামাকে সত্যি ভালোবেসেছিলাম বাবা, আর তুমি ওকে এইভাবে কেড়ে নিলে। আজকের পর থেকে ভুলে যেও যে মহেন্দ্র বলে তোমার কোনো ছেলে ছিল। হঠাৎই সেখানে একটা ঝোড়ো বাতাস শুরু হয়। গাছের শনশন শব্দে বিজয় আর প্রতাপ তাকিয়ে দেখে একটা ফাঁস তাদের দিকে এগিয়ে আসছে। তারা আর্তনাদ করে ওঠে, তাদের চিৎকার যেন বাতাসে মিলিয়ে যায়।